তো এখানে যে জিনিসটা বলতেছে যে সিঙ্গেল ইউজার ক্যান নট অলওয়েজ কিপ সিপিইউ অ্যান্ড ইনপুট আউটপুট ডিভাইসেস বিজি। তার মানে সে বলতে চাচ্ছে যে সিঙ্গেল ইউজার্স মিন আপনি যদি একটা প্রোগ্রাম রান করেন, তাহলে অনেক সময় দেখা যাবে যে সেই প্রোগ্রামের অনেক সময় ডেটা ট্রান্সফার করা লাগতে পারে। তো ডেটা ট্রান্সফার করা লাগতে পারলে সেটা তো ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে সেই জিনিসটা হচ্ছে ডিভাইস যে কন্ট্রোলার আছে সেই ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ডেটা আদান-প্রদান করবে। কিভাবে আমরা জিনিসটা বুঝতে পারি? যে আপনার ধরেন হচ্ছে একটা সিঙ্গেল সিপিইউ আছে আর একটা প্রোগ্রামই আছে। তো এই যে এখানে সিপিইউ যে হচ্ছে আপনার ডিভাইস ড্রাইভারকে হচ্ছে কমান্ড করে যে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেট করা লাগবে বা ডেটা ট্রান্সফার করা লাগবে। তো একটা প্রোগ্রামে যদি থাকে তো সে এইখানে যদি এরকম হয় এই ইনপুট আউটপুট দেওয়ার উপরে বা ডেটা আদান-প্রদান করার উপরে তার প্রোগ্রামটা যদি নির্ভর থাকে, তাহলে যতক্ষণ না পর্যন্ত এই ডেটা আদান-প্রদান করা হবে বা ডেটা মেইন মেমোরি থেকে আপনি কোন ডিভাইসে পাঠাবেন বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডেটা আপনার মেমোরিতে আসবে। এই ডেটার উপর যদি এই প্রোগ্রামটা নির্ভর হয় তাহলে কিন্তু সিপিইউ পজ হয়ে যাবে। কারণ সেখানে কয়টা প্রোগ্রাম রান করতেছে? একটা প্রোগ্রাম রান করতেছে। এজন্য বলতেছে যে সিঙ্গেল ইউজার ক্যান নট অলওয়েজ কিপ সিপিইউ অ্যান্ড ইনপুট আউটপুট ডিভাইসেস বিজি। একসাথে আপনি একটা প্রোগ্রাম রান করলে সিপিইউর ইউটিলাইজেশনটা আরকি প্রপারলি হবে না। কিন্তু আপনি যদি হচ্ছে মাল্টিপল প্রোগ্রাম রান করেন, তাহলে এমন যদি হয় যে একটা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেট করার জন্য কোনো একটা প্রোগ্রাম যদি বিজি হয়ে যায়, অপারেটিং সিস্টেম অন্য একটা প্রোগ্রামকে তখন এক্সিকিউট করায় সিপিইউ কে দিয়ে। বুঝতে পারছেন? তার মানে আপনি যদি হচ্ছে একটা সিস্টেমে মাল্টিপল প্রোগ্রাম রান করেন তাহলে সিপিইউর ইউটিলাইজেশনটা প্রপার হয়। আর মাল্টি প্রোগ্রাম মানে কি? একসাথে হচ্ছে অনেকগুলা প্রোগ্রাম রান করা। এখন যদি আপনি ওল্ড ফ্যাশনড চিন্তা করেন যে আমার একটা সিপিইউ আছে, তার মধ্যে একটা কোরই আছে। সে হচ্ছে একটা প্রোগ্রামই হচ্ছে রান করতে পারবে। তাহলে সে হচ্ছে এটা কিভাবে রান করবে? সে হয়তোবা এর মধ্যে একটা টাইম কোয়ান্টাম সেট করবে বা কোনো একটা অ্যালগরিদম সেট করবে যে সিপিইউ হচ্ছে প্রত্যেকটা প্রসেসকেই বা প্রত্যেকটা প্রোগ্রামকেই ৫ সেকেন্ড করে এক্সিকিউট করবে। বা টাইম কোয়ান্টাম মানে হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামকে জন্য কতটুকু হচ্ছে সময় বরাদ্দ করা। মানে প্রত্যেকটা প্রোগ্রামকেই সিপিইউ কতটুক টাইম দিবে। তো আপনার যখন একটা সিঙ্গেল সিপিইউ থাকবে বা হচ্ছে আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে এই ডায়াগ্রামটা দেখলে হয়তো বুঝতে পারবেন। এখানে কি দেখতে পারতেছেন? কয়টা প্রসেসর? ২ টা না? জি স্যার, ২টা প্রসেসর। হ্যাঁ, এবং ২ টা প্রসেসরে ২ টা কোর আছে। মানে ২ টা প্রসেসর এবং প্রত্যেকেরই সিপিইউ কি আলাদা, আলাদা। ঠিক আছে? সিপিইউ 0 এটা হচ্ছে সিপিইউ 1। আবার নিজস্ব কি আছে? রেজিস্টার আছে, ক্যাশ আছে। তো আমি চিন্তা করতেছি প্রিমিটিভ যারা, যেখানে একটা প্রসেসর থাকতো এবং তার একটা কোর থাকতো। এখানে প্রসেসর একটা বাট কোর কয়টা? ২ টা। কোর ২ টা থাকার মানে হচ্ছে ডুয়াল কোরের মানে হচ্ছে এখানে আপনি একটা প্রসেসরের এট এ টাইমে ২ টা প্রোগ্রাম বা ২ টা প্রসেস কি করতে পারবেন? রান করতে পারবেন। এবং দেখেন প্রত্যেকটা কোরে নিজস্ব রেজিস্টার আছে, ক্যাশ আছে। প্রত্যেকটা কোরে নিজস্ব রেজিস্টার আছে, ক্যাশ আছে। L2 ক্যাশটা শেয়ার্ড আর মেইন মেমোরিটা হচ্ছে শেয়ার্ড। তো আমি যেটা বলতে চাইতেছি যে আমাদের যদি প্রিমিটিভ আগে চিন্তা করতাম আগের দিনের ইয়েগুলা, ওখানে একটা প্রসেসরে থাকতো তার একটা কোরই থাকতো। তাহলে এখানে আপনি মাল্টিপল প্রোগ্রামিং কিভাবে এক্সিকিউট করবেন? সেখানে কি করা হতো যে প্রত্যেকটা ধরেন আপনি হচ্ছে সার্চ ইঞ্জিন চালাচ্ছেন, একই সাথে গেম খেলতেছেন। তারপরে হচ্ছে আপনি পাওয়ার পয়েন্টেও কাজ করতেছেন। সে প্রত্যেকটা প্রসেসের জন্য ৫ সেকেন্ড, ২ সেকেন্ড, ১ সেকেন্ড করে বরাদ্দ করে দিত। তো এত তাড়াতাড়ি একটা প্রসেস থেকে সিপিইউ আরেকটা প্রসেসে সুইচ করতো অপারেটিং সিস্টেমের মাধ্যমে যেটা বোঝাই যেত না। মনে হইতো যে একসাথেই সবগুলা প্রোগ্রাম রান করতেছে। আর আপনারা তো জানেন যে সিপিইউ প্রতি সেকেন্ডে মিলিয়নস অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। সো আমাদের সাধারণ যে হচ্ছে বোঝার যে সীমা আছে এটা তো আমরা বুঝতে পারি না যে আসলে একটা প্রোগ্রামই হচ্ছে সিপিইউ রান করতেছে। কিন্তু হচ্ছে এট এ টাইমে সিপিইউ একটা প্রোগ্রামের একটা ইনস্ট্রাকশনই রান করে বা একটা থ্রেডের একটা ইনস্ট্রাকশনই রান করে। তো আপনার কাছে মনে হবে যে সে তো একসাথে অনেকগুলা প্রোগ্রামই হচ্ছে রান করতেছে। বুঝতে পারছেন? মাল্টি প্রোগ্রামিং এর ইয়েটা যে হচ্ছে এটা
জি স্যার বুঝতে পারছি। একসাথে সিপিইউ হচ্ছে একের অধিক প্রোগ্রাম হচ্ছে রান করে। কেন রান করে? কারণ আপনি যদি একটা প্রোগ্রাম রান করে থাকেন তাহলে দেখা যাবে যদি কখনো ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেট করা লাগে, সিপিইউ আর অন্য কোনো প্রোগ্রাম রান করবে না। ওইটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো সিপিইউ ইউটিলাইজেশনটা কি হয় না? প্রপার হয় না। এর জন্য সিপিইউ কি করে? এজন্য আমাদের সিস্টেমে সেম টাইপের যে হচ্ছে কোড বা ডেটা আছে, প্রত্যেকটা আ মানে প্রত্যেকটা প্রোগ্রামকে একটা, একটা জব হিসেবে চিন্তা করা হয়। তো এটা জব শিডিউলার বা টাস্ক শিডিউলার অনেক জায়গায় বলে বা সিপিইউ শিডিউলারও বলে। তো তারা হচ্ছে when job has to wait for input output for example, মানে একটা সিপিইউ একটা জবকে এক্সিকিউট করতে গেছে বা একটা টাস্ককে এক্সিকিউট করতে গেছে বা একটা প্রসেসকে এক্সিকিউট করতে গেছে। দেখা গেছে সেই প্রসেসটা কোনো ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ডেটা আদান-প্রদানের উপর ডিপেন্ডেন্ট। এইজন্য ওএস কি করে? সুইচেস টু অ্যানাদার জব। কিন্তু আপনি যদি একটা প্রোগ্রামই রান করতেন তাহলে কিন্তু সে আর সুইচ করতে পারত না। সে ওই একটা প্রোগ্রামই রান করতে চাইতো। এর জন্য মাল্টিপল প্রোগ্রাম একসাথে রান করালে এই সুবিধাটা আছে। আর মাল্টিটাস্কিং কি? মাল্টিটাস্কিং হচ্ছে a logical extension of base system। মানে আমরা একটু আগে যেটা পড়লাম তার হচ্ছে কি একটা লজিক্যাল এক্সটেনশন। কিরকম? The CPU switches jobs so frequently that users can interact with each job while it is running, creating interactive computing। তার মানে এইখানে সিপিইউ হচ্ছে একসাথে অনেকগুলা প্রোগ্রাম রান করে। কিন্তু এর এত ফ্রিকোয়েন্টলি এই যে টাইম কোয়ান্টামটা, এর টাইম কোয়ান্টামটা ন্যানো সেকেন্ডে বা মাইক্রো সেকেন্ডে। আপনার মাল্টি প্রোগ্রামিং এ টাইম কোয়ান্টাম যদি হচ্ছে হয়, আপনার হচ্ছে মিলি সেকেন্ড হয় বা সেকেন্ডে হয়। এখানে টাইম কোয়ান্টাম হবে হচ্ছে আপনার এটাকে কি বলে? ন্যানো সেকেন্ডে বা হচ্ছে মাইক্রো সেকেন্ডে। মানে এত ফ্রিকোয়েন্টলি হচ্ছে করা হয়, মানে এই জিনিসটা সুইচ করে। সো আপনারা হচ্ছে একসাথে সে মাল্টিপল হচ্ছে মাল্টিটাস্ক বা হচ্ছে অনেকগুলা টাস্কে সে এক্সিকিউট করতে পারে। এখন বলতেছে যে রেসপন্স টাইম শুড বি ইজ লেস দেন 1 সেকেন্ড। তার মানে কোন ইউজার যদি মাল্টিপল প্রোগ্রাম রান করতে চায়, সেই প্রোগ্রামটা স্টার্ট করার জন্য বা সেই প্রোগ্রামকে সার্ভ করার জন্য সিপিইউর সময় হচ্ছে 1 সেকেন্ডের চেয়ে কম সময় থাকা লাগে। এখন এই জিনিসগুলো আমরা পরবর্তী চ্যাপ্টার গুলাতে আরো ডিটেইলসে ক্লিয়ার হব। যে রেসপন্স টাইম কি বা হচ্ছে রেসপন্স টাইম কি, আরো অনেক ধরনের প্যারামিটার আসবে, কমপ্লিশন টাইম কি, এগুলা আমরা হচ্ছে সিপিইউ শিডিউলিং যখন পড়বো। রেসপন্স টাইম হচ্ছে আপনি একটা জিনিসকে মেইন মেমোরিতে লোড করছেন বা হচ্ছে কোন একটা প্রসেসকে মেইন মেমোরিতে ওএস নিয়ে আসছে, তো সিপিইউ কত তাড়াতাড়ি হচ্ছে তাকে এক্সিকিউট করা স্টার্ট করে, সেটাই হচ্ছে আপনার রেসপন্স টাইম। রেসপন্স টাইম মানে কি? সিপিইউ কোন একটা প্রসেসকে কত তাড়াতাড়ি এক্সিকিউশন করা স্টার্ট করে। এখন ধরেন আপনাদের হচ্ছে 5টা সেকশন আছে। একটা ক্লাসরুমে আপনাদের ক্লাস নিতে হবে। তো আপনারা 5টা সেকশনই আসছেন। আমি তো একটা টাইমে 5টা সেকশনের ক্লাস নিতে পারবো না। ওই ক্লাসরুমে আমি কি, তাহলে আমি ধরেন একটা সেকশনকে 2 ঘন্টা বসায় রাখছি। তাহলে তার জন্য রেসপন্স টাইম হবে যে 2 ঘন্টা পর তাকে আমি হচ্ছে রেসপন্স করছি। তো এখানে বলতেছে যে প্রত্যেকটা প্রসেসের জন্যই রেসপন্স টাইম শুড বি 1 সেকেন্ড। মানে 1 সেকেন্ড, সে মেইন মেমোরিতে আসার 1 সেকেন্ডের মধ্যেই তাকে কি করতে হবে? এক্সিকিউট। সিপিইউর এক্সিকিউশন স্টার্ট করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, তারপরে বলতেছে ইচ ইউজার হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান প্রোগ্রাম এক্সিকিউটিং ইন মেমোরি। মানে যে প্রোগ্রামটা আসলে রান করে, সিপিইউ যখন এক্সিকিউট করে সেই প্রোগ্রামটাকে আসলে প্রসেস বলা হয়। মানে প্রোগ্রাম হচ্ছে আপনার প্যাসিভ এন্টিটি আর প্রসেস হচ্ছে অ্যাক্টিভ এন্টিটি। মানে প্রোগ্রাম আর প্রসেস একই জিনিস। প্রোগ্রাম যখন একই সাথে এক্সিকিউশনে থাকে, সিপিইউ যখন প্রোগ্রামের প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে থাকে তখনই তাকে প্রসেস বলা হয়। আর মেইন মেমোরি তো অবশ্যই আসতে হয়। সো প্রোগ্রাম যখন মেইন মেমোরিতে থাকে, সিপিইউ যখন এক্সিকিউট করে তখন তাকে প্রসেস বলা হয়। এটা নিয়ে সমস্যা নাই। ইফ সেভারাল জবস রেডি টু রান এট দ্য সেম টাইম, সিপিইউ শিডিউলিং এমন হইতে পারে না আপনি হচ্ছে যে মাল্টিপল ট্যাব ওপেন করেন, যে এই যে একবার ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে ইউটিউব ওপেন করে রাখছেন, আরেকটা ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে ইউটিউবে অন্য কোনো একটা হচ্ছে কন্টেন্ট দেখতেছেন, বা আপনি আবার এদিকে গেম খেলতেছেন, আবার আপনি পাওয়ার পয়েন্টে কাজ করতেছেন। তো তখন হচ্ছে সিপিইউ কে শিডিউল করা লাগবে না যে সে ব্রাউজারে কতটুকু সময় দিবে, আপনার গেমে কতটুকু সময় দিবে, বা আপনি যে পাওয়ার পয়েন্ট ওপেন করছেন সেখানে কতটুকু সময় দিবে, এগুলো একটা শিডিউলিং করতে হবে না। তো এটাকেই বলা হয় হচ্ছে সিপিইউ শিডিউলিং। মানে একসাথে যদি আপনি অনেকগুলা টাস্ক এক্সিকিউট করতে চান বা অনেকগুলা প্রোগ্রাম রান করতে চান তখন সিপিইউ কে শিডিউল করতে হয়। এইটাকেই বলা হয় হচ্ছে সিপিইউ শিডিউলিং। কেন আপনাকে এখানে সিপিইউ শিডিউলিং করতে হবে? কারণ এটা কি মাল্টিটাস্কিং। কারণ আপনি একসাথে অনেকগুলা টাস্ককে বা অনেকগুলা প্রোগ্রামকে রান করতে চাচ্ছেন।
এখন আপনাদের মনে কোশ্চেন হইতে পারে, স্যার মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং এর মধ্যে বেসিক পার্থক্য কি? তাই তো। মাল্টি প্রোগ্রামিং হচ্ছে এরকম যে আপনার যদি একটা সিপিইউ যখন একটা প্রসেসকে এক্সিকিউট করা শুরু করবে মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, সে ওই প্রসেসটাকে ফুললি এক্সিকিউট করা ট্রাই করবে, দেন হচ্ছে আরেকটা প্রসেসে যাবে। যদি না কোনো ধরনের ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে হয়, যদি ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে হয় বা ডিপেন্ডেন্ট হয়ে পড়ে মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, তখনও অপারেটিং সিস্টেম সুইচ করে অন্য আরেকটা প্রসেসে যাবে। কিন্তু মাল্টিটাস্কিং এ কি করতে হয়? মাল্টিটাস্কিং এ এখানে সিপিইউর হচ্ছে ওই প্রোগ্রামটাকে ফুললি এক্সিকিউট করার বাধ্যবাধকতা নাই। এখানে একটা নির্দিষ্ট টাইম কোয়ান্টাম খুবই অল্প টাইমের জন্য দেওয়া হয়। কারণ রেসপন্স টাইম আমার কি হইতে হবে? 1 সেকেন্ডের চেয়ে কম হইতে হবে। যে প্রসেসে আমি মেইন মেমোরিতে চলে আসুক না কেন, তাকে আমাকে অবশ্যই 1 সেকেন্ডের চেয়ে কম সেকেন্ড 1 সেকেন্ড সময়ের চেয়ে কম সেকেন্ড সময়ের মধ্যে তাকে কি করা লাগে? সার্ভ করা লাগবে। তো এখানে কিন্তু মাল্টিটাস্কিং এ ওই বাধ্যবাধকতা নাই যে এখানে ফুললি এক্সিকিউশন শেষ করতে হবে। কিন্তু মাল্টি প্রোগ্রামিং এ একটা প্রোগ্রাম যদি ইনপুট আউটপুট ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট না হয়, তাহলে তাকে শেষ করে পরবর্তী প্রোগ্রামে যেতে হয়। তো তাহলে এই জিনিসটা কিন্তু কনকারেন্টলি রান হচ্ছে। কনকারেন্টলি আর প্যারালেলিজমের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কনকারেন্ট আর প্যারালালিজম দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আপনারা কি এটা বুঝেন যে কনকারেন্ট কি আর হচ্ছে প্যারালালিজম কি? ওয়ার্ডটা স্যার ডিবিএমএস এ শুনছিলাম কনকারেন্সি। আরে ওইটা তো হচ্ছে কনকারেন্ট কনকারেন্সি কন্ট্রোল টেকনিক, ওটা তো ট্রানজেকশনে পড়ছেন। জি স্যার। তো এটা তো ওই জিনিস না। কনকারেন্সি কন্ট্রোল টেকনিক ওটা তো হচ্ছে ইসে পড়ছেন, মানে ট্রানজেকশনে। এখানে হচ্ছে ট্রানজেকশনে পড়ছেন। ওই যে কি যেন আছে, এটা টাইম স্যার শেয়ারিং। এরকম না স্যার, মানে একটা শেষ হবে দেন আরেকটা শুরু হবে এরকম জিনিসটা। কি হলো, আমি কোথায় চলে আসলাম? অনলাইন হোয়াইট বোর্ড দিলাম। স্যার সিপিইউ অনুযায়ী 1 সেকেন্ড কম লাগে বেশি লাগে এরকম না স্যার? আরে আমি বলছি কনকারেন্সি আর হচ্ছে প্যারালালিজমের মধ্যে পার্থক্য কি? আপনি কনকারেন্সি আর প্যারালালিজমের মধ্যে পার্থক্য কি এটা একটু বলেন। মানে আমি বলি আপনাদের সিম্পল কথায়, ধরেন আপনার একটা সিপিইউ আছে, হ্যাঁ, একটা সিপিইউ, এখানে একটা কোরই আছে। তো একটা কোর মানে হচ্ছে, কোর থাকা মানে হচ্ছে আপনি একটা থ্রেড ইউজ করতে পারবেন, একটা থ্রেড ইউজ করতে পারবেন। তো একটা থ্রেডে আসলে একটা প্রসেসের একটা লাইট ওয়েট ইউনিট, খুবই মানে হচ্ছে লাইট ইউনিটকে একটা থ্রেড বলা হয়, মানে এক্সিকিউট করে একটা লাইট পোর্শন। তো সেক্ষেত্রে আপনার একটা সিপিইউ আছে, একটা কোর আছে, আপনি একটা প্রোগ্রাম রান করতেছেন, ওইটা শেষ হলে আপনি আরেকটা প্রোগ্রাম রান করতেছেন। মানে আপনার একটা ক্লাসরুম আছে, আমি বললাম যে হচ্ছে এই এ সেকশনের ক্লাস নিব আমি হচ্ছে 30 মিনিট, তারপরে বি সেকশনের ক্লাস নিব আরো 30 মিনিট। সিপিইউ মানে হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামকে এক্সিকিউশন শেষ করবে, দেন হচ্ছে আরেকটা এসে যাবে। তো এখানে আপনি একই সাথে মাল্টিপল প্রোগ্রাম রান করতেছেন না, কিন্তু এটা তো সিরিয়ালি হইতেছে, তাই না? একটা সিকোয়েন্স মেনটেন করে হইতেছে, জি স্যার। রাইট? কিন্তু এমন যদি হয় আপনার মাল্টিপল প্রসেসর আছে, মানে মাল্টিপল সিপিইউ আছে 4টা, এবং প্রত্যেকের আন্ডারে 2টা করে কোর আছে। 2টা করে কোর মানে হচ্ছে একটা সিপিইউ 2টা করে হচ্ছে প্রোগ্রাম রান করতে পারে, মানে 2টা থ্রেড চালাইতে পারে। তার মানে 4টা প্রসেসরে 2টা করে থ্রেড থাকলে তাহলে টোটাল থ্রেড চলবে কয়টা? 8টা। তার মানে আমি বলতে চাচ্ছি আমাদের ক্লাসরুমই আছে হচ্ছে 4টা, তাহলে 4টা ক্লাসরুমে 4টা সেকশন প্যারালালি চলবে না? হ্যাঁ মানে এই যে আমি ড্র করি, বুঝতে পারছেন? কনকারেন্ট মানে হচ্ছে বুঝতে পারছি। আপনি, দেখা যায় Yes, sir. হ্যাঁ, দেখা যাচ্ছে। ধরেন এইখানে একটা সিপিইউ, তো এখানে আমি ধরেন প্রথমে টাস্ক 1 এক্সিকিউট করতেছি, টাস্ক 1। তো টাস্ক 1 শেষ হলে পরে আমি কি এক্সিকিউট করতেছি? টাস্ক 2। আনলেস এই টাস্ক 2 কোনো ইনপুট আউটপুট ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তারপর আমি কি এক্সিকিউট করতেছি? টাস্ক 3। তাহলে এখানে কিন্তু আপনি মাল্টিপল প্রোগ্রাম রান করতেছেন, তাই না? তো এটাও কিন্তু হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। কিন্তু এখানে কি হচ্ছে? কনকারেন্ট হচ্ছে, মানে একটার পর আরেকটা আসতেছে। কিন্তু এমন হলো আপনার সিপিইউ কয়টা? 3টা।
সিপিইউ কয়টা? 3টা স্যার। 3টা। আরে এই যে স্ট্রাগল করা লাগে অনলাইন ক্লাসে, স্ট্রাগলের শেষ নেই। স্যার কনকারেন্সি কি তাহলে মাল্টিপল টাস্ক মানে সিরিয়ালি যাবে একটার পর আরেকটা, আর প্যারালালিজম হ্যাঁ। অনেকগুলো টাস্ক এক টাইমে চলবে। একসাথে আর এখানে দেখেন একসাথে আপনি 3টা চালাইতে পারবেন না? T1, T2, T3 এগুলো সবাই একই টাইমে স্টার্ট হবে না? আপনার 3টা সিপিইউ থাকলে প্যারালালি রান করবে না? জি স্যার। এখানেও কি মাল্টি প্রোগ্রামিং হচ্ছে না? ইয়েস স্যার। এখানেও কিন্তু মাল্টি প্রোগ্রামিং হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কনকারেন্ট আর এটা হচ্ছে কি প্যারালাল। বুঝতে পারছেন? কিন্তু বোর্ড নাই, বোর্ড থাকলে আরো ভালো মতো দেখাইতে পারতাম। কষ্ট করে বুঝে নেন। তো যেটা বলতেছিলাম, ওই মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে একটা টাস্ক শেষ করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়, মানে টাইম কোয়ান্টামটা অনেক বেশি, সুইচিংটা অনেক পরে হয়। কিন্তু মাল্টি টাস্কিং এ কি করা হয়, এই টাইম কোয়ান্টামটা অনেক কমাই দেওয়া হয়। কারণ কি 1 সেকেন্ডের মধ্যেই তার রেসপন্স করতে হবে। সো তাড়াতাড়ি এত বেশি সুইচিং হয়, ধরেন T1 কে 1 ন্যানো সেকেন্ড দেওয়ার পর আবার T2 তে যায়, আবার T3 তে যায়, আবার T1 এ আসে, আবার T2 তে যায়, T3 তে আসে, এরকম আসে। মানে এত তাড়াতাড়ি সুইচিং হয় যে আপনি বুঝতেই পারবেন না যে এট এ টাইমে সিপিইউ একটা টাস্ক এক্সিকিউট করতেছে। তার মানে এই মাল্টি প্রোগ্রামিং এর চেয়ে মাল্টি টাস্কিং এ কিন্তু হচ্ছে ইন্টারেকশন বেশি হয়, আর মাল্টি প্রোগ্রামিং এ ইন্টারেকশন কম হয়। তারপরে হচ্ছে অনেক সময় আপনার হচ্ছে যে ইফ প্রসেসেস ডোন্ট ফিট ইন মেমোরি সোয়াপিং মুভস দেন ইন আউট টু রান, এই জিনিসটা আপনারা পড়ে আসছেন আর্কিটেকচারে। পেজিং এবং সেগমেন্টেশন যদি পড়ে থাকেন তাহলে আপনাদের মনে হওয়ার কথা, আমাদের র্যামের সাইজ কত থাকে? অনেক কম থাকে না? 4 জিবি, 8 জিবি, 16 জিবি। বাট আপনার হার্ড ডিস্ক বা এসএসডি সাইজ কত থাকে? 256 জিবি অথবা 512 জিবি। তাহলে ওখানকার সকল অ্যাপ্লিকেশন আপনি মেইন মেমোরিতে কিভাবে নিয়ে এসে রান করবেন? আপনি হচ্ছে বিভিন্ন ধরনের পেজে ভাগ করেন বা সেগমেন্টে প্রোগ্রামটাকে ভাগ করে ফেলেন। যখন যেটা লাগে সেটা মেইন মেমোরিতে নিয়ে আসেন, আবার কাজ শেষ হয়ে গেলে আবার কোথায় নিয়ে যান? সেকেন্ডারি মেমোরিতে পাঠাই দেন। তার মানে সোয়াপিং ইউজ করা লাগে আসলে। এটা ইরেজারটা কই? হুম, এগুলো আপনারা যে পেজিং সেগমেন্টেশন পড়ছেন, পড়ে আসছেন না? জি স্যার, মেমোরি ম্যানেজমেন্টে পড়ে আসে। হ্যাঁ, মেমোরি ম্যানেজমেন্টে পড়ে আসছেন। তো ওখানে কি করা হয়, একটা প্রোগ্রামকে সমান সংখ্যক সমান সাইজের পেজে ভাগ করা হয় এবং মেইন মেমোরিকেও সমান সংখ্যক ফ্রেমে ভাগ করা হয়। কেন ভাগ করা হয়? কারণ আমাদের ফিজিক্যাল মেমোরি বা হচ্ছে র্যামের ক্যাপাসিটি অনেক কম থাকে কিসের চেয়ে? সেকেন্ডারি মেমোরির চেয়ে। তো সেকেন্ডারি মেমোরিতে আমার ইনিশিয়ালি সকল ধরনের অ্যাপ্লিকেশন থাকে। যখন আমরা রান করতে চাই তখন সেটাকে কোথায় নিয়ে আসতে হয়? মেইন মেমোরিতে নিয়ে আসতে হয়। এখন আপনার সেকেন্ডারি মেমোরিতে 256 জিবির অ্যাপ্লিকেশন আছে, কিন্তু আপনার র্যামের সাইজ তো 8 জিবি বা 16 জিবি। তখন আপনার ওই 256 জিবিকে ওই বিভিন্ন ধরনের পেজে বা সেগমেন্টে ভাগ করা হয়। যখন যে পেজ বা সেগমেন্টটা লাগে সেটাকে মেইন মেমোরিতে নিয়ে আসা হয়। আপাত দৃষ্টিতে মনে হবে যে হচ্ছে আপনার ফিজিক্যাল মেমোরির সাইজটা বেড়ে যাইতেছে, 256 জিবির মতো হয়ে যাইতেছে। কারণ আপনি কি 256 জিবির অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন। কিন্তু আপনি যে পেজে বা সেগমেন্টে ভাগ করছেন এর জন্য এটাকে ইউজ করতে পারতেছেন, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে, ভার্চুয়ালি মনে হবে যে আমার র্যাম তো আসলে 256 জিবির অ্যাপ্লিকেশন চালাইতেছে। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না, এটা করতে পারতেছেন পেজিং অথবা সেগমেন্টেশনের কারণে। বুঝতে পারছেন? তো এখানে এই যে এই কথাটা বলা আছে, যদি প্রসেস মেইন মেমোরিতে ফিট না করে তাহলে তাকে সেকেন্ডারি মেমোরিতে পাঠাই দেওয়া হয়, আবার সেকেন্ডারি মেমোরি থেকে নিয়ে আসা হয়। ভার্চুয়াল মেমোরির কারণে এই জিনিসগুলা পসিবল, যে
যে কোনো সাইজের অ্যাপ্লিকেশন আপনি হচ্ছে র্যামে নিয়ে এসে লোড করে রান করতে পারবেন পেজিং বা সেগমেন্টেশনের মাধ্যমে, যদি না ইন কেস তার একটা পেজ বা সেগমেন্টের সাইজ আপনার হচ্ছে র্যামের চেয়ে বেশি হয়, তাহলে পারবেন না। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কনকারেন্ট প্যারালালিজম বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি এখন। জি স্যার। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে ওএস এর কিছু টাস্কের কথা বলা আছে, যে প্রসেসকে ম্যানেজ করা অপারেটিং সিস্টেম। আমি আপনাদেরকে বলতেছিলাম প্রোগ্রাম হচ্ছে কি প্যাসিভ এন্টিটি, আর প্রসেস হচ্ছে কি অ্যাক্টিভ এন্টিটি। আপনারা কি ক্লাস করেন? মনে হয়তো না, রেসপন্স করেন না, সমস্যা নাই, না করলেন, না বুঝলেও বলেন না। তো প্রোগ্রামকে আমরা প্যাসিভ এন্টিটি কেন বলি? প্রসেসের ডেফিনেশন হচ্ছে প্রোগ্রামকে যখন সিপিইউ এক্সিকিউট করে তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রসেস। তার মানে প্রসেসটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এক্সিকিউশনে থাকে। প্রোগ্রামটা যখন এক্সিকিউশনে থাকে মানে অ্যাক্টিভ থাকে তখন তাকে প্রসেস বলা হয়। তাহলে প্রসেস কি একটা অ্যাক্টিভ এন্টিটি, সিপিইউ তাকে এক্সিকিউট করে। আর আপনি একটা সি প্রোগ্রাম লিখলেন, লিখে সেটাকে আপনি হচ্ছে কোথাও সেভ করলেন আপনার হার্ড ডিস্কে বা এসএসডি তে, তখন সেটা হচ্ছে কি প্রোগ্রাম, সেটা হচ্ছে কি একটা প্যাসিভ Passive এন্টিটি। entity। এখন এই প্রসেসকে যখন রান করে, কে রান করে? সিপিইউ। তাহলে বলতেছে যে প্রসেস নিডস রিসোর্সেস টু অ্যাকমপ্লিশ ইটস টাস্ক। আমি এটা আপনাদেরকে প্রথম দিনই বলছিলাম যে একটা প্রসেসের ইনস্ট্রাকশন গুলাকে এক্সিকিউট করার জন্য সিপিইউ লাগবে, তাকে হচ্ছে আমার ইসে লোড করার জন্য মেইন মেমোরি লাগবে, বিভিন্ন ধরনের হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে অনেক কমিউনিকেট করা লাগতে পারে। তখন ডিভাইস ড্রাইভারকে দিয়ে, ওএস কে দিয়ে ডিভাইস ড্রাইভারকে কমান্ড দিতে হবে, ডিভাইস ড্রাইভার সেই জিনিসটা কন্ট্রোল করে পরে হচ্ছে আবার ইন্টারাপ্টের মাধ্যমে আমাদের সিপিইউ কে জানাবে যে টাস্কটা শেষ হয়ে গেছে। তো এই রিসোর্স গুলা লাগে। তো এইগুলা কে হ্যান্ডেল করে? অপারেটিং সিস্টেম। বা এই জিনিসগুলা যাতে প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয় এই জিনিসগুলা কে নিশ্চিত করে? অপারেটিং সিস্টেম। আচ্ছা, তারপরে এখানে বলতেছে যে সিঙ্গেল থ্রেটেড প্রসেস হ্যাজ ওয়ান প্রোগ্রাম কাউন্টার স্পেসিফাইং লোকেশন অফ নেক্সট ইনস্ট্রাকশন টু এক্সিকিউট। এগুলো আসলে বেসিক কথাবার্তা। তাহলে স্যার থ্রেড কি? থ্রেড হচ্ছে প্রসেসের একটা লাইট ওয়েট ইউনিট। হ্যাঁ, একটা প্রসেসের আন্ডারে ধরেন অনেকগুলা টাস্ক থাকতে পারে। ধরেন আপনি ক্রোম ওপেন করছেন, এখানে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাব ওপেন করে রাখছেন। তো ট্যাব ওপেন করে রাখছেন, এগুলো হচ্ছে একটা, যদি আমি আলাদা আলাদা থ্রেড হিসেবে চিন্তা করি, তাহলে এই থ্রেড গুলাকে হচ্ছে প্রত্যেকটা থ্রেডের জন্যই আপনার হচ্ছে একটা আলাদা আলাদা প্রোগ্রাম কাউন্টার থাকবে, মানে প্রত্যেকটা টাস্কের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম কাউন্টার থাকবে। প্রোগ্রাম কাউন্টার কি করে? ওই থ্রেডের যে ইনস্ট্রাকশনটাকে সিপিইউ পরবর্তী সময় এক্সিকিউট করবে তার অ্যাড্রেসটাকে ধরে রাখে। তারপরে বলতেছে যে প্রসেস এক্সিকিউটস ইনস্ট্রাকশন সিকোয়েন্সিয়ালি ওয়ান এট এ টাইম আনটিল কমপ্লিশন। তার মানে সিপিইউ প্রতি টাইমে কোনো থ্রেডের একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে, এটা সত্য কথা। মাল্টি থ্রেডেড প্রসেস হ্যাজ ওয়ান প্রোগ্রাম কাউন্টার পার থ্রেড। এখন আপনি যদি মাল্টিপল থ্রেড চালান তাহলে হচ্ছে আলাদা আলাদা প্রোগ্রাম কাউন্টার থাকবে। এগুলো হচ্ছে মানে বেসিক জিনিস, মানে আপনি জানেন বা হচ্ছে জিনিসগুলো লেখা আছে। টিপিক্যালি সিস্টেম হ্যাজ মেনি প্রসেসেস, some some operating system running concurrently on one or more CPUs. Concurrency by multiplexing the CPUs among the process or thread. তার মানে একটু আগে আমি আপনাদেরকে যেটা বললাম যে আপনার যদি হচ্ছে একটা সিপিইউ থাকে তাহলে হচ্ছে সে মাল্টিপল প্রোগ্রাম কিভাবে রান করবে? একটা ইউজার, আমরা যখন মাল্টিপল প্রোগ্রাম ইউজ করতে চাই সে কনকারেন্সি টেকনিক ইউজ করবে। আবার যদি আপনার সিস্টেমে হচ্ছে মাল্টিপল সিপিইউ থাকে তাহলে সে কিভাবে করবে? অপারেটিং সিস্টেম সেখানে প্যারালালিজম টেকনিক ইউজ করবে। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলাই বলা আছে যে এইভাবে অপারেটিং সিস্টেম আপনাকে হচ্ছে হেল্প করে, এই জিনিসগুলা কনকারেন্সি অথবা প্যারালালিজম বা এই যে রিসোর্স অ্যালোকেশন করে আপনাদেরকে হেল্প করে। আবার বলতেছে যে প্রসেস টার্মিনেশন রিকোয়ার্স রিক্লেম অফ এনি রিইউজেবল রিসোর্সেস। তার মানে আপনি যে একটা প্রসেস যখন এক্সিকিউশন করা স্টার্ট করেন, অপারেটিং সিস্টেম যখন যেমন
প্রসেসের জন্য সিপিইউটাকে অ্যালোকেট করে দিচ্ছে না, যখন ওই প্রসেসটার এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখন আবার সে তার কাছ থেকে সিপিইউটাকে নিয়েও নিবে, এটাও সত্য। তার মানে সিপিইউ যেমন তার জন্য বরাদ্দ করবে, ঠিক একই রকম ভাবে তার থেকে সিপিইউ নিয়েও নিবে। এই জিনিসটাও সত্য টাস্কটা কমপ্লিট করা হয়ে গেলে। বুঝতে পারছেন? Yes, sir. জি স্যার। মানে এই যে মাল্টিপল প্রোগ্রাম যে রান করি, কনকারেন্সি করতে হবে নাকি প্যারালালিজম ইসে যাবে, এগুলো সবকিছু অপারেটিং সিস্টেম ডিসাইড করে। তারপরে হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট যে অ্যাক্টিভিটিস গুলো আছে এখানে অপারেটিং, এগুলা হচ্ছে জাস্ট লেখা আছে, এগুলো আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার হচ্ছে ডিটেলসে পড়বো। এখানে জাস্ট ডেসক্রিপশন দেওয়া আছে, মানে বলা আছে এগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা পড়বো। যেমন দ্য অপারেটিং সিস্টেম ইজ রেসপন্সিবল ফর ফলোয়িং অ্যাক্টিভিটিস, মানে অপারেটিং সিস্টেম কি করে যে সে একটা প্রসেস সিস্টেমের ইউজার এবং সিস্টেমের জন্য সে কোনো প্রসেস ক্রিয়েটও করতে পারে, ডিলেটও করতে পারে। এখন আপনি বলতে পারেন স্যার ইউজার প্রসেস কোনগুলা? আমরা আপনারা অ্যাজ এ ইউজার যে অ্যাপ্লিকেশন গুলা রান করেন সেগুলাই হচ্ছে ইউজার প্রসেস। আর সিস্টেম প্রসেস কোনগুলা? আপনি যে ওই যে কার্নেলের কথা বলতেছিলাম না, কার্নেল রিলেটেড যে প্রসেস গুলা আছে সেগুলা হচ্ছে আপনার সিস্টেম প্রসেস। তাহলে একই সাথে অপারেটিং সিস্টেম যেমন কোনো একটা প্রসেস ক্রিয়েট করতে পারে, ঠিক একই রকম ভাবে কোনো একটা প্রসেস সে ডিলেটও করতে পারে। তারপরে হচ্ছে সাসপেন্ডিং অ্যান্ড রিজুমিং প্রসেসেস। সাসপেন্ড ক্যান করা লাগে কোনো একটা প্রসেসকে। ধরেন আপনার সিস্টেমে যতগুলা প্রসেস আছে সবাই কোনো না কোনো ইনপুট আউটপুট ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট। মানে ইনপুট আউটপুট ডিভাইস যদি ডেটা আদান প্রদান না করে তাহলে ওই প্রসেসগুলা পরবর্তী ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে না। তাহলে মেইন মেমোরির সব জায়গায় ওই প্রসেসগুলা নিয়ে আছে, এখন তাকে কি করতে হবে? সাসপেন্ড করতে হবে। কারণ মেইন মেমোরিতে যদি আমি ফ্রি না করি তাহলে অন্য কোনো প্রসেস এসে সিপিইউ তাকে রান করতে পারবে না। তাহলে ওই প্রসেসকে সাসপেন্ড করতে হবে। সাসপেন্ড করার মানে হলো কোনো একটা প্রসেসকে মেইন মেমোরি থেকে কোথায় পাঠাই দেওয়া? সেকেন্ডারি মেমোরিতে পাঠাই দেওয়া। বুঝতে পারছেন? তো যদি কখনো কোনো প্রসেসকে মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে পাঠাই দিতে হয় সেটাও কে করবে? অপারেটিং সিস্টেম করবে। এবং কোন একটা প্রসেস যদি হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের উপর, এইগুলা হচ্ছে আমরা দেখবো আমরা যখন স্টেট মডেল পড়বো, প্রসেস স্টেট মডেল পড়বো, তখন এই সাসপেন্ডিং, ক্রিয়েটিং, ডিলেটিং কোন কোন স্টেটে কি হচ্ছে এই জিনিসগুলো ডিটেলসে দেখবো। এখানে জাস্ট হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে। ডেসক্রিপশন মানে হচ্ছে কি, মানে একটু মানে অপারেটিং সিস্টেম কি কি অ্যাক্টিভিটিস করে এগুলো জাস্ট বলা আছে, কিন্তু এগুলো ডিটেইলিং চ্যাপ্টার ওয়াইজ আমরা আলাদা আলাদা দেখবো। তারপর দুইটা প্রসেস কিভাবে কমিউনিকেট করে, কিভাবে সিনক্রোনাইজ করে, ডেডলক কিভাবে হ্যান্ডেল করা হয়, এগুলো জাস্ট পড়ে রাখবেন যে অপারেটিং সিস্টেমের ফাংশনালিটিস আসলে আপনি এগুলো যাতে হচ্ছে লিখতে পারেন। এরপরে হচ্ছে সে মেমোরি ম্যানেজমেন্ট, এইগুলা মেমোরি ম্যানেজ করে কিভাবে, এটাও একটা কাজ। যে টু এক্সিকিউট এ প্রোগ্রাম অল অর পার্ট অফ ইনস্ট্রাকশন মাস্ট বি ইন মেমোরি। আপনাদেরকে এটা প্রথম দিন থেকেই বলতেছি যে একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে চাইলে সকল ধরনের ইনস্ট্রাকশন মেইন মেমোরিতে আসতে হবে, অথবা যে ইনস্ট্রাকশনটাকে রান করে সেটাকে হচ্ছে নিয়ে আসতে হবে। কারণ কি, আপনাদের আগেই বলছি যে হচ্ছে কখনো কখনো আমরা একটা প্রসেসকে বিভিন্ন ধরনের পেজে ভাগ করি। তো সেই যে পেজটাকে সিপিইউ হচ্ছে যে পেজের যে ইনস্ট্রাকশনটাকে সিপিইউ চায় বা এক্সিকিউট করতে চায় বা ইউজার রিকোয়েস্ট করে, শুধুমাত্র ওই ইনস্ট্রাকশনটা মেইন মেমোরিতে থাকলেই হয়। তো বলতেছে যে টু এক্সিকিউট এ প্রোগ্রাম অল অথবা পার্ট অফ দ্য ইনস্ট্রাকশন মাস্ট বি ইন মেমোরি। তার মানে কি, একটা প্রোগ্রামে যতগুলা ইনস্ট্রাকশন আছে সবগুলা ইনস্ট্রাকশন হলেও সমস্যা নাই, বা যেটা রান করবে অ্যাটলিস্ট ওটা থাকলেও হবে। তো এর জন্যই বলতেছে অল ইনস্ট্রাকশনস অথবা সকল ইনস্ট্রাকশনের কিছু সংখ্যক ইনস্ট্রাকশন থাকলেও ওই প্রোগ্রামটাকে রান করা যাবে, মেইন মেমোরিতে নিয়ে আসতে হবে। এবং সকল ধরনের ডেটা অথবা কাজ করার জন্য যে ডেটাটা ওই সময় লাগবে ওটাও মেইন মেমোরিতে থাকা লাগবে। আচ্ছা, memory management determines what is in memory and when optimizing CPU utilization and computer response to users. তার মানে OS এর লক্ষ্যই থাকে যাতে প্রপারলি যে প্রসেসগুলা কি ইউজার রিকোয়েস্ট করতেছে রান করার জন্য, যে অ্যাপ্লিকেশনগুলো আপনি রান করতে চাচ্ছেন, সে যাতে সিপিইউ কে প্রপার ইউটিলাইজ করে এইসব ক্ষেত্রে। তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম আরো কি কি জিনিস হচ্ছে ট্র্যাক করে, সে ট্র্যাক করে হচ্ছে কোন প্রসেস মেইন মেমোরির কোন জায়গায় লোড করা হয়েছে,
এবং মেইন মেমোরির কোন কোন পোর্শন কোন কোন প্রসেস লোড করছে, এই যে কিপিং ট্র্যাক অফ হুইচ পার্টস অফ মেমোরি আর কারেন্টলি বিং ইউজড এন্ড বাই হোম, কোন প্রসেস আসলে কোন ব্লকে অবস্থান করতেছে, এগুলো অপারেটিং সিস্টেম ট্র্যাক করে। এবং ডিসাইডিং হুইচ প্রসেস এন্ড ডেটা টু মুভ ইনটু এন্ড আউট অফ মেমোরি, কোন প্রসেসকে মেইন মেমোরিতে নিয়ে আসতে হবে, কোন প্রসেসকে সেকেন্ডারি মেমোরিতে পাঠাইতে হবে, কোন প্রসেসের জন্য কোন ডেটা মেইন মেমোরিতে নিয়ে আসা লাগবে এবং কোন ডেটাকে সেকেন্ডারি মেমোরিতে পাঠাইতে হবে, এগুলো অপারেটিং সিস্টেম করে। অ্যালোকেটিং এন্ড ডিঅ্যালোকেটিং মেমোরি স্পেস অ্যাজ নিডেড, যদি দরকার পড়ে সে মেইন মেমোরি ফ্রিও করতে পারে, আবার অন্য কোনো প্রসেস দিয়ে সেটা ভরে ফেলতে পারে। মানে সে চাইলে ফ্রিও করতে পারে, আবার অন্য কোনো প্রসেস নিয়েও আসতে পারে। এগুলা মানে বোঝার তেমন কোনো কিছু নাই, এই জিনিসগুলা একটু পড়ে নিবেন যাতে আসলে লিখতে পারেন, ঠিক আছে? এগুলো সব থিওরিটিক্যাল কনসেপ্ট। আপনারা কি আছেন ক্লাসে? জি স্যার আছে। কি বলতেছি বুঝতেছেন? মানে এইগুলা থিওরিটিক্যাল কনসেপ্ট, জি স্যার। Yes. মনে রাখতে হবে। তো এই যে এখানে যে জিনিসগুলা বলা আছে যে এই যে কিভাবে এই জিনিসগুলা কোন প্রসেস মেইন মেমোরির কোন ব্লকে আছে, এগুলাকে ট্র্যাক করা যায়। তো এইগুলা ডিটেইলসে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাব। এখানে ফার্স্ট চ্যাপ্টার তো সবকিছু লেখা আছে, কিন্তু এগুলো আমরা ডিটেইলসে দেখব। তো এইখানে দেখেন যে ম্যাস স্টোরেজ ম্যানেজমেন্ট, এখানে ডিস্ক মানে বলতে বোঝানো সেকেন্ডারি মেমোরি ম্যানেজ করে অপারেটিং সিস্টেম। ডিস্ক মানেই সেকেন্ডারি মেমোরি। ইউজুয়ালি ডিস্ক ইউজ টু স্টোর ডাটা দ্যাট ডাজ নট ফিট ইন মেইন মেমোরি অর ডেটা দ্যাট মাস্ট বি কেপ্ট ফর এ লং পিরিয়ড অফ টাইম। তার মানে সেকেন্ডারি মেমোরিকে আমরা সেকেন্ডারি প্রাইমারি মেমোরি কেন বলি না? কারণ যে প্রসেস গুলা বা প্রসেসের যে পেজ গুলা মেইন মেমোরিতে ফিট না করে সেগুলাকে আমরা সেকেন্ডারি মেমোরিতে রাখি ফার্স্ট অফ অল। অথবা কোন একটা অ্যাপ্লিকেশন আমরা যখন সেভ করি, আপনারা যখন ইনস্টল করেন কোন একটা অ্যাপ্লিকেশন, সেগুলা কি মেইন মেমোরিতে লোড হয় নাকি সেকেন্ডারি